প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা হচ্ছে যে নরেন্দ্র মোদী বা ভারতের যে মুসলিমদের প্রতি যে আচরণ বা মুসলিমদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, এটা আসলে শেষ পরিণতি কি হইতে পারে, এটার একটা মানে কি হওয়ার সম্ভাবনা আছে, সামান্য একটু বিশ্লেষণমূলক বা আমি আমার তরফ থেকে একটু মন্তব্য মতামত দিব আর কি। তো দীর্ঘদিন ধরে যখন থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদী মুসলিমদের প্রতি যেই ধরনের নীতি বা যেই ধরনের আচরণ ব্যক্ত করা বা আচরণ দেখানো শুরু করছে, স্বাভাবিকভাবে দেখলে বোঝাই যায় যে ওনার একজন মানে মুসলিম বিদ্বেষী বলেন বা উনি উনার মত বা উনার চিন্তার প্রতিষ্ঠিত করার জন্য উনি মানে বিপরীত বা যদি কোনো যা শক্তি থাকুক বা বিপরীত উনার মতের বিপরীতে যেই থাকুক, সেটাকে দমন করার নীতি উনার হচ্ছে যে মূল রাজনৈতিক আদর্শ। তো উনি যেইভাবে মুসলিমদের প্রতি আচরণ করা শুরু করছে, যেমন একটা করে একটা মসজিদ মন্দিরের রূপান্তরিত করা, বাবরি মসজিদ, রাম মন্দির বানানো, তারপরে এমন অনেক আছে, এগুলো আপনারা এই বিষয়ে মোটামুটি অবগত আছে। এখন আবার নতুন করে যে ওই খাজা মঈনুদ্দিন চিশতির যে মাজার, যে ওই মাজারটা নাকি শিব মন্দির ছিল, আজমি শরীফ, ওই মাজারটা মন্দিরে রূপান্তরিত করার একটা পরিকল্পনা চলতেছে। যাক, এটা একটা উপরের দৃষ্টিভঙ্গি। আরও যে কী কী হয়েছে এগুলো তো সব বলা এখন সম্ভব না, এটা মোটামুটি আপনারা জানেন। তো এটা আসলে শেষ পরিণতি কি হইতে পারে দেখেন, যদি মুসলিম সংখ্যা দেখি, বিশ্বের মুসলিম সংখ্যা আছে প্রায় 200 কোটির মতো, যদি বিশ্বের হিন্দুর সংখ্যা আছে প্রায় 150 কোটির মতো, এরকমই হবে, 150 কোটি 120 কোটি এরকমই হবে। তো সংখ্যাটা কিন্তু বেশি একটা ব্যবধান না, যদিও হিন্দু আর মুসলিমের মধ্যে, কিন্তু ব্যবধানটা হচ্ছে কোন জায়গায় জানেন, যে মুসলিমদের কিছু অনেক দেশ রয়েছে যারা মুসলিম ঘনিষ্ঠ লোক, মুসলিম ঘনিষ্ঠ দেশ, সব মিনিমাম 50টার মতো আছে, 50টার মতো দেশ আছে। যদিও তারা বেশিরভাগই নীরবতা পালন করে, কিন্তু নীরবতা পালন করলেও কয়টা দেশ নীরবতা পালন করব আপনি, বা কতদিন নীরবতা পালন করব, এটাও একটা মোটামুটি প্রশ্ন বিষয়। আমি আসলে ভবিষ্যৎটা বলতে বলার চেষ্টা করি যে কী হইতে পারে এটার, যে নরেন্দ্র মোদীর যে মুসলিমদের যে আচরণের যে ভবিষ্যৎ পরিণতি কি হইতে পারে। তো এতগুলো মুসলিম ঘনিষ্ঠ দেশ, যদিও তারা বেশিরভাগই নীরব ভূমিকায় থাকে, কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু একটা বড় একটা সক্রিয় হইতেছে। যদি দেখেন আপনি, আফগানিস্তান কিন্তু এখন যে তালেবানের যে বিজয় বলেন বা তালেবান যখন ক্ষমতায় আসছে, ভারতের প্রতি একটা দণ্ড বলেন বা ভারতের প্রতি তাদের একটা শত্রুতা মনোভাব কিন্তু তাদের আছে। তারপরে আবার পাকিস্তান তো আছেই, আবার এখন নতুন করে বাংলাদেশ, এইভাবে ধীরে ধীরে কিন্তু ভারতের প্রতি যে মুসলিম দেশগুলার যে ধীরে ধীরে সম্পর্কর যে দূরত্ব ঘটতেছে, এটা ভবিষ্যতে দেখেন এক বাংলাদেশের সাথে সংঘর্ষ হইলেই ভারতের অনেক অর্থনীতি নিয়ে অনেক টানাপোড়েন হয়, এটা সবাই মোটামুটি জানেন। কিন্তু ধীরে ধীরে এই যে মুসলিম দেশগুলোর সাথে ওনার দূরত্ব বাড়তেছে বা ওনার যে সম্পর্কের এক ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা হইতাছে, এটা ভারতের অর্থনীতি বলেন বা ভারত কিন্তু এমনিই অনেক দরিদ্র আছে, এটা তো আপনারা মোটামুটি জানেন। যতই মুখ দিয়া বা মুভিতে ওরা যতই যা দেখাইতে চায় বা মুভিতে দেখাইতে চায় যে আমরা আসলে পুরো বিশ্বের রাজা হিসাবে,
প্রতিষ্ঠিত, কিন্তু আসলে তারা যে তাদের অভ্যন্তরীণভাবে তারা কেমন, বা তাদের মানে যুদ্ধের পরিস্থিতি বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বলেন, বা সব ধরনের পরিস্থিতি আসলে কেমন, এটা মোটামুটি সবাই ধারণা আছে, যা ওই দিকে গেলাম না। কিন্তু এই যে মুসলিম দেশগুলোর সাথে দূরত্ব বাড়তেছে, দেখেন এতে কিন্তু ভারত কিন্তু ধীরে ধীরে প্রচণ্ড চাপের মুখে পড়তেছে। এখন যে আবার নতুন করে যে ইসরায়েলে যে মানে আসাদের পতন ঘটলো, যে যারা মানে ক্ষমতায় এখন মানে ক্ষমতায় যারা গেছে, তারা নাকি অনেকটাই মানে বেশি মানে খেলাফত বা মানে মুসলিমের যে আইনের ধারা আছে বা কোরআনের যে আইনের ধারা আছে, সেই আইনের ধারা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। তাহলে এই আইনের ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তারা স্বাভাবিকভাবেই ভারতের বিরুদ্ধে তাদের অবস্থান কেমন হবে বোঝাই যায়। তো দিন দিন বোঝাই যায় যে দিন দিন মুসলিম দেশগুলোর সাথে বা ভারতের যে পরিস্থিতি দিন দিন খালি খারাপই হইতেছে বা অনেক ভয়ঙ্কর দিকে যাইতেছে। নরেন্দ্র মোদী যে চিন্তা ভাবনা নিয়ে উনি ক্ষমতায় আসছেন বা ক্ষমতায় টিকে আছেন, যদি এইভাবে আর 10 বছর থাকে, পুরা ইন্ডিয়ারে নরেন্দ্র মোদী এক ধরনের মানে এমন এক অবস্থা করবো যে মানে বলে না যে প্লাস্টিকের ফুলের মতো হয়ে যাবো, যে এটার মধ্যে কোনো মানে সেই দেশের কোনো না কোনো সুঘ্রাণ থাকবো না ভিতরে প্রাণ থাকবো। পুরাটাই মনে করেন যে মানে উপর দিয়ে দেখতে সুন্দর লাগবো বা সুন্দর দেখাইবো, কিন্তু আদৌ না এই ফুলের ভিতরে প্রাণ আছে না ঘ্রাণ আছে। দিন শেষে সে ভারতকে এই দিকেই নিয়ে যাইতেছে। যেভাবে ওনার যে অ্যাক্টিভিটিস বা ওনার যে মানে মত প্রতিষ্ঠা করার যে বিশ্বে, দুনিয়া এখন এত বোকা না যে আপনি জোর করে একটা জিনিস চাপায় দিবেন, মানুষ সেটা গ্রহণ করে নিব, জিনিসটা এত সোজা না। আর নরেন্দ্র মোদী যে আর ওনার যে বুদ্ধিমত্তা নিয়ে আগাইতেছে বা যে মানসিকতা নিয়ে আগাইতেছে, এই মানসিকতা বা এই বুদ্ধিমত্তা এত দুর্বল, মানে সামান্য একটু এদিক সেদিক হইলেই তাদের দেশে সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায়। আপনি দেখেন বাংলাদেশ পরিস্থিতিটা নিয়ে দেখেন, তারা জানে যে বাংলাদেশের যদি সাথে যদি সম্পর্কে একটা অবনতি ঘটে, বাণিজ্যিকভাবে একটু অধঃপতন হইতে পারে, পাকিস্তান সুযোগ নিতে পারে বা পাকিস্তান সেই সুযোগটা নিবে, চীন সে সুযোগটা নিবে। তারা মানে আমি বুঝতে পারতাছি না যে তারা এটা জানার পরেও বা কিভাবে এই পদক্ষেপটা নিল। এখন যখন বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকিয়া পড়তেছে বা যাইতে বাধ্য হইতেছে বা চীনের দিকে যাইতে বাধ্য হইতেছে, এখন তারা এক ধরনের সমঝোতা নিয়ে যাইছে। ওইটা কি তাদের আগে এই ধরনের চিন্তা ভাবনা ছিল না? তো এই ধরনের বা এখন যেমন বাণিজ্যের দিক দিয়ে তারা একটু ধাক্কা খাইতেছে, যে কারণ টাকা থাকলে তো মালের অভাব থাকবে না দুনিয়াতে, যে কারণ দুনিয়ার সব দেশে এখন মানে প্রস্তুত মাল মানে আমদানি রপ্তানি করার জন্য। কিন্তু ভারতের যে আমদানি রপ্তানির ভিতরে যে একটা ঘাটতি ঘটবো বা এই ধরনের একটা পরিস্থিতি হইব, এটা কি ভারত জানতো না যে বাংলাদেশের সাথে সম্পর্কে যদি অবনতি হয় যে এই পরিস্থিতিগুলো তারা সামাল দিব কীভাবে? এটা কি চিন্তা করে তারা আগায় নাই? যদি তারা চিন্তা না করে থাকে, তাদের মানে ভবিষ্যতে তাদের জীবনে অনেক দুঃখ আছে। দুঃখ এই জন্য আছে যে তাদের চিন্তার লেভেল বা তাদের যে পরিকল্পনার লেভেল এত দুর্বল বা এত সীমিত যে সামান্য একটা জিনিস তাদের মাথায় সেটা আসে নাই না। আর সেই সামান্য জিনিসটা না আসে তারা এত বড় বড় পদক্ষেপ নেওয়ার জন্য মানে আগায় আসে। কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো কীভাবে সামাল দিব, এই ধরনের চিন্তা যদি তারা বা এই ধরনের প্রস্তুতি যদি তাদের না থাকে, তারা এই বড় বিষয়গুলা কীভাবে সামাল দিব? তো আমি কিছুটা অবাক হইলাম এই কারণে যে সামান্য বাণিজ্য ইস্যুটা তারা সামাল দিতে পারতেছে না। সামান্য যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কেমন হবে বা মানে সম্পর্ক একটু ঘাড়ালো হইতেছে, সেটা তারা হজম করতে পারতেছে না। কিন্তু এটাতে হইতে পারে, এটা কি আগে তারা জানতো না? আমার বেশি সম্ভবত তারা জানতো না, জানলে তারা অন্য এক পলিসি নিত। আর যে
তারপর তারা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশটাকে যেভাবে উপস্থাপনা করতেছে, এর মধ্যে যে এরপরে যে বাংলাদেশের যে প্রতিক্রিয়া কেমন হবে, কি পদক্ষেপ তারা নিবে এবং কি পদক্ষেপ বাংলাদেশ নিতে পারে, এই ধরনের কি ন্যূনতম এক্সপিরিয়েন্স বা এগুলো অ্যানালাইসিস করার মতো বুদ্ধিমত মানুষ কি ভারতে নাই? থাকলে কি তারা আগে ভাগে জিনিসগুলো সতর্ক করে নাই যে তোমরা যে বাংলাদেশের সাথে এরকম আচরণ করতেছো, এর ফল কিন্তু এইডি হইতে পারে, এগুলা শুনে কি তোমরা প্রস্তুত আছো? আমার মনে হয় যে ভারতের মস্তিষ্কর দিক দিয়ে আরও উন্নতির প্রয়োজন। আমি কটূক্তি করে বলতেছি না, আমি যেভাবে বলতেছি আপনারা মিলায় দেখেন, যদি আমি ভুল হই আমাকে বললেন, আমি শুধরাই নিব আমি যে কথাগুলো বলছি। তো শেষ পরিণতি আসলে এটাই হইতে পারে যে ভবিষ্যতে যদি, কারণ মুসলিমরা কিন্তু অনেক শক্তিশালী, মানে যে দেশগুলো আছে ওই দেশগুলোর পৃথিবীতে যদিও এত মানে মিলিটারিগতভাবে বা সেনাবাহিনীগতভাবে মানে ভৌতিক এত শক্তিশালী না, কিন্তু অর্থনৈতিকভাবে, কূটনীতিক, রাজনীতিক ক্ষেত্রে ওরা কিন্তু প্রচণ্ড শক্তিশালী। সৌদি আরব বলেন, ইরান বলেন, এখন তো তারা মানে মিলিটারিগত অনেক শক্তিশালী হয়ে উঠতেছে। তো আপনি এত বৃহৎ একটা জনসংখ্যার সাথে, যদিও আপনার জনসংখ্যা বেশি, কিন্তু তাদের কিন্তু অনেক প্রচুর রাষ্ট্র রয়েছে নিজস্ব। তাহলে আপনি কোন মস্তিষ্ক নিয়ে আগাইতেছেন, বা কোন মস্তিষ্ক নিয়ে বা কোন ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনার পরিকল্পনা মানে আপনি সাজাইছেন? সাজাইতে পারেন, স্বাভাবিক, এইটা মানুষের ব্যক্তিগতভাবে স্বপ্ন থাকতে পারে, ওইটা সমস্যা নাই, কিন্তু আপনার যে চিন্তাভাবনা যে কত সীমিত বা কত দুর্বল, আমি দেখে কিছুটা অবাক হয়েছি যে তারা ছোটোখাটো জিনিসগুলো সামাল দিতে পারছে না। এত বড় পরিকল্পনা তারা কীভাবে করে রাখছে, বা কীভাবে আশা করে এগুলো বাস্তবায়ন হইব। ধন্যবাদ সবাইকে, জানি না কতটুকু বুঝাইতে পারছে, কিন্তু আমার কাছে মনে হয় শেষ পরিণতি এটা হবে নরেন্দ্র মোদী বা ভারতে, যদি নরেন্দ্র মোদী এভাবে আগাই যেতে, অন্তত পক্ষে ভারত বিশ্বের যে সাথে যে তাল মিলিয়ে চলার যে ধারা, বা বিশ্বের সাথে যে কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে ধারা, এই ধারাতে অনেক পিছিয়ে যাইব। তারা ওই যে বললাম না, দেখার মতো একটা জনসংখ্যা দেখা যাবে, এত কোটি জনসংখ্যা, কিন্তু আসলে এই জনসংখ্যার ভিতরে যে স্বাভাবিকভাবে যদি মস্তিষ্ক না থাকে, 50 কোটি মানুষ বা 500 কোটি মানুষ দিয়ে কি আয় যায়? মানুষের গুণ নির্ধারণ করা হয় তাদের মেধা দিয়ে, তাদের মস্তিষ্ক দিয়ে। আজকে ইসরায়েল বা ইহুদিরা এত সংখ্যায়, এত কম, তারপরে তারা পুরা দুনিয়া শাসন করতেছে মস্তিষ্ক দিয়া, জনসংখ্যা দিয়া না। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা বুঝতে পারছেন।